11ই মার্চ 2011 গোটা বিশ্বের কাছে যেখানে দিনটা সাধারণ শুক্রবার, কিন্তু জাপানের জন্য ওই দিনটা এক ভয়ানক দিন হয়ে ওঠে। আর এটা কেবল শুরু। হঠাৎ একটা বিস্ফোরণ ঘটে আর এরপর থেকে এমন এক বিপর্যয় গর্জন দিয়ে ওঠে যা কেবল জাপানকে নয়, গোটা বিশ্বকেই হুমকির মুখে ফেলে দেয়। 9ই মার্চ 2011 দুর্ঘটনার 2 দিন আগে প্রথম ওয়ার্নিং সাইনের আভাস পাওয়া যায়। সকাল 11:45 9.2 মাত্রায় ভূমিকম্প জাপানের সানরিও উপকূলে আঘাত হানে। বিল্ডিং, রোড, অফিস সবকিছুই কাঁপতে শুরু করে। এই ভূমিকম্পটা খুবই পাওয়ারফুল ছিল, কিন্তু জাপানিদের কাছে নর্মাল, কারণ এই দেশটা প্রতি মাসে 85 বার ভূমিকম্পকে ফিল করে থাকে। কিন্তু সেদিনের ভূমিকম্পটা ছিল জাপানিদের জন্য একটি ওয়ার্নিং সিগন্যাল। ওই দিন সেম জায়গায় 3 বার ভূমিকম্প হয় আর প্রতিবারই কম্পনের মাত্রা ছিল 6.0-র উপর। কিন্তু জনজীবন আবারও নর্মাল অবস্থায় ফিরে আসে। বাজারঘাট স্বাভাবিক হয়ে যায়, কর্মীরা কাজে ব্যস্ত হয়ে পড়ে আর স্টুডেন্টরা আবারও স্কুলে পড়াশোনা চালু করে দেয়। কিন্তু তারা কেউই জানতো না যে এক বিরাট বিধ্বংসী বিপর্যয় ঘটার আগে এটা ছিল পৃথিবীর নীরব হুঙ্কার। 11ই মার্চ 2011 2:45 জাপানের ভূমিকম্প পূর্বাভাস সিস্টেম প্রথম তরঙ্গকে ডিটেক্ট করতে পারে আর তৎক্ষণাৎ গোটা দেশ জুড়ে এমার্জেন্সি সতর্কবার্তা পাঠিয়ে দেয়। হাই স্পিড ট্রেনকে থামিয়ে দেওয়া হয়, ফ্যাক্টরি মেশিনকে বন্ধ করে দেওয়া হয় আর স্কুলের বাচ্চাদের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও জাপানিরা পূর্বের মতো নর্মাল বিষয় বলে মনে করেছিল। কিন্তু এরপর গ্রাউন্ড খুব জোরে জোরে কাঁপতে শুরু করে। তারা ভালো মতোই উপলব্ধি করতে পারে কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। দুপুর 2:46 প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমে 18 মাইল গভীরতায় 9.1 মাত্রায় মেগাথ্রাস্ট ভূমিকম্প আঘাত হানে। উপকেন্দ্রটা ছিল জাপানের তোহোকু অঞ্চলের ওশিকা উপদ্বীপ থেকে 45 মাইল পূর্বে। এই ভূমিকম্পটা এতটাই ভয়ানক ছিল যে সমগ্র জাপান দেশের মানুষ এর কম্পনকে ফিল করতে পারে। সবথেকে বেশি কম্পন অনুভব করে ইয়াতে, ফুকুশিমা, ইবারাকি আর তোচিগি অঞ্চলের মানুষেরা। এই এলাকাগুলোতে কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে মানুষ লুকোবার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না। এই ভূমিকম্পটা এতটাই ভয়ানক যে কেবল জাপান নয়, জাপানের বাইরে এমনকি চায়না, রাশিয়া, তাইওয়ান পর্যন্ত কম্পন অনুভব করতে পারে। বাস্তবে এটা এতটাই তীব্র ছিল যে গোটা বিশ্বজুড়ে ভূমিকম্প যন্ত্রগুলো একে ডিটেক্ট করতে পারে। প্রায় 6 মিনিট ধরে পৃথিবী অবিরাম দুলতে থাকে। আর ইতিমধ্যে জাপানিরা বুঝে গেছে প্রকৃতির এই রুদ্র রূপকে কোনো টেকনোলজি দ্বারা থামানো সম্ভব নয়। এক মা তার ছোট্ট সন্তানকে নিয়ে রুমের ভিতর বসেছিল, কিন্তু যখন তার বাড়িটা দুলতে থাকে সে ইমিডিয়েটলি তার পুত্রকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। কিন্তু যখন সে বাইরে আসে সে দেখতে পায় তার কলোনিতে সবাই তার প্রিয় মানুষদের বাঁচাতে দিশেহারার মতো এদিক সেদিক দৌড়চ্ছে। যদিও সেদিন তারা দুইজন এই ভূমিকম্পতে বেঁচে গিয়েছিল, কিন্তু তারা জানতো না যে এর থেকেও আরো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সমুদ্রের তলদেশে বহু শতাব্দী ধরে উত্তেজনা তৈরি হচ্ছিল, কিন্তু সেদিনে তা প্রকাশ্যে আসে। যখন কম্পন থেমে যায় জাপানিরা মনে করে আবারও সবকিছু আগের অবস্থায় ফিরে আসছে, কিন্তু তারা জানতো না যে আসল বিপর্যয় তো এবারে শুরু হতে চলেছে। জাপানের মেন আইল্যান্ড হনচুকে সমুদ্র ধীরে ধীরে গিলতে শুরু করে। এদিকে ভূমিকম্পের কারণে জাপানের অসংখ্য মডার্ন বিল্ডিং ড্যামেজ হয়ে যায়। পুরনো বিল্ডিংগুলো তাসের ঘরের মতো ভেঙে যায়। তীব্র ঝাঁকুনিতে তেল শোধনাগারগুলিতে আগুন ধরে যায়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কসমো অয়েল রিফাইনারি। প্রায় 1 সপ্তাহ পর্যন্ত জ্বলতে থাকে। একে কোনোভাবেই থামানো সম্ভব হয়নি। শুধুমাত্র ভূমিকম্পের কারণে প্রায় 200 জন ব্যক্তি মারা যায় আর অসংখ্য জন আহত হয়। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল এই ধ্বংসের খরচ। আনুমানিক প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলার ক্ষয়ক্ষতি হয়। তারপরেও ভাঙা বিল্ডিং আর কালো ধোঁয়া ছায়ের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাপানিরা মনে করে হয়তো এই যাত্রায় তারা ভাগ্যের চক্রে বেঁচে গেছে। কিন্তু অনেক দূরে শান্ত সমুদ্রের তলদেশে আসল প্রাকৃতিক দুর্ঘটনা জেগে ওঠে। কম্পনের কারণে কয়েক মিনিট পরে সমুদ্রের জলের স্তর অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। এটা ছিল সুনামির প্রথম ভয়াবহ অশুভ সংকেত। 2:49 জাপানের আবহাওয়া সংস্থা সুনামির প্রথম ওয়ার্নিং জারি করে। সেই সময় ঢেউয়ের সর্বোচ্চ হাইট ছিল প্রায় 20 ফিট। কিন্তু ইওয়াতে কোস্টের কাছে জিপিএস আসল সত্যটা ডিটেক্ট করতে পারে। জাপানের দিকে ধেয়ে আসছে এত বিশাল আকারের ঢেউ যা তাদের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। এগুলো কোনো সাধারণ ঢেউ নয়, জলের তৈরি বিশাল আকারের প্রাচীর তাদের দিকে ছুটে আসছে ধাক্কা মারতে। জাপানের আবহাওয়া সংস্থা আবারও ওয়ার্নিং জারি করে। মিয়াগির দিকে 33 ফিট হাইটের ঢেউ আর ইওয়াতে ফুকুশিমার দিকে 25 ফিট হাইটের ঢেউ ছুটে আসছে। 3:21 26 ফুট হাইটের ঢেউ ইয়াতে অঞ্চলের শহর মায়াকোতে ধাক্কা মারে। এই শহরটা ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবথেকে কাছের শহর। এরপরে আঘাত হানে সানরিকুতে। কিন্তু এখানে একটি অবাক করার ব্যাপার রয়েছে। সানরিকু ডিস্ট্রিক্ট ইতিমধ্যে 2 বার সুনামির ধ্বংসের শিকার হয়েছিল, 1933 আর 1960 সালে। আর এই বেদনাদায়ক অভিজ্ঞতা থেকে শিক্ষা পেয়ে জাপানের সরকার ভবিষ্যতের কথা মাথায় রেখে কোস্টাল এরিয়ার চতুর্পাশে প্রোটেক্টিভ সি ওয়াল
বিল্ড করে, তাই এই অঞ্চলের জনগণ মনে করেছিল তাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু সেদিনের ঢেউ এতটাই হাই ছিল যে এই সি প্রোটেক্টিভ ওয়ালটা একটা তুচ্ছ জিনিস। সমুদ্র কল্পনার চেয়েও দ্রুত গতিতে তার দিকে আগিয়ে আসছে আর তার সামনের এলাকাগুলোকে রাক্ষসের মতো গ্রাস করে যাচ্ছে। মানুষ 2 তলা থেকে 3 তলা ফ্লোরে উঠে পড়ে আর তারা ভাবে হয়তো এবারে জলের লেয়ার কমে যাবে, কিন্তু তারা খুব দ্রুত উপলব্ধি করতে পারে 5 তলা থেকে 6 তলা হাইটে উঠলেও তারা হয়তো বাঁচতে পারবে না। 3:22 মিনিট। কোস্টাল এরিয়ার যতগুলো অঞ্চল রয়েছে আওয়ামরি থেকে চিবা অঞ্চল পর্যন্ত সবাই জলের নিচে চাপা পড়ে যায়। জলের ফোর্স বিশাল বিশাল অট্টালিকা, বন্দর, রোড, ব্রিজ সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলে। বড় বড় কন্টেনার শিপ ঢেউয়ের সাথে শহরে চলে আসে আর এগুলো হাই রাইজ বিল্ডিং এর সাথে ধাক্কা লেগে টিনের মতো দুমড়ে মুচড়ে যায়। এয়ারপোর্টের প্লেনগুলো কাগজের নৌকার মতো ভেসে বেড়াতে থাকে। কিছু কিছু জায়গায় ঢেউয়ের হাইট প্রায় 5 তলা বিল্ডিং এর সমান ছিল, আবার কিছু কিছু জায়গায় ঢেউয়ের হাইট প্রায় 130 ফিট উঁচু ছিল, মানে 12 থেকে 13 তলা বিল্ডিং এর সমান হাইট। এর অর্থ তাদের কাছে লুকোবার মতো আর কোনো জায়গা বেঁচে নেই। 3:25 মিনিট। জাপানের পূর্ব উপকূলের 420 মাইল বিস্তৃত এলাকা ধ্বংসস্তূপের পরিণত হয়ে যায়। হোকাইডো থেকে ইবারাকি সমস্ত এলাকা সুনামির ধাক্কায় মাটির সাথে মিশে যায়। মিয়াগি অঞ্চলের নবিরু স্কুল বিল্ডিং এ টিচার স্টুডেন্ট মিলিয়ে 200 জন আশ্রয় নিয়েছিল। এরা ভূমিকম্পের সময় থেকে সেখানে ছিল। তারা মনে করেছিল হয়তো ভূমিকম্প থেমে গেছে, কিন্তু সমুদ্র যে নির্দয় আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল সেই বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। হঠাৎ সুনামি তাদের স্কুলে নির্মমভাবে আঘাত হানে আর সমস্ত স্টুডেন্ট টিচারদের ধ্বংসস্তূপের সাথে ভাসিয়ে নিয়ে যায়। তাদের ইংলিশ টিচার ডেভিড শাম জীবনের সাথে লড়াই করে যতটা সম্ভব তাদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও 108 জন স্টুডেন্ট মারা যায়। কিন্তু যারা এই সুনামির ধাক্কা থেকে বেঁচে গিয়েছিল আবারও তাদের জন্য এক ভয়ানক স্ট্রাগল শুরু হয়। প্রায় 30 মিনিট সমুদ্রের বড় বড় ঢেউয়ের আঘাতের পর জল আবারও পুল ব্যাক করতে শুরু করে আর ফিরে যাওয়া জল সেম শক্তির সাথে ধ্বংসাবশেষ, যানবাহন, বাড়ি গাড়ি সমস্ত কিছুকে সমুদ্রের দিকে টানতে থাকে। অনেকে যারা ছাদের মাথায় ছিল অথবা উঁচু কোনো জায়গাকে আঁকড়ে ধরে বসেছিল তারা প্রবল স্রোতের সাথে সমুদ্রে ভেসে যায়, আর যারা সব থেকে উঁচু গ্রাউন্ডে আশ্রয় নিয়েছিল তারা কেবল অসহায়ের মতো তার প্রতিবেশীদের ভেসে যেতে দেখে। ইচ্ছা থাকলেও তারা কোনোভাবে সাহায্য করতে পারবে না। সুনামির শেষে যখন রেস্কিউ টিম আসে তারা দেখে পুরো শহর গ্রাম ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে। তাদের কাছে রেস্কিউ অভিযান চালানো প্রায় অসম্ভব। পরের দিন প্রায় 18,000 লাশ উদ্ধার করা হয়। কয়েক হাজার মানুষ নিখোঁজ, অনেকের পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে যায়। কোস্টাল এরিয়ার শহরগুলো অদৃশ্য হয়ে যায়। ব্যস্ত নগরগুলোকে কেবল নীরব আর ধ্বংসস্তূপে প্রতিস্থাপন করে ফেলে। লাশের সংখ্যা এতই যে এদেরকে রাখার কোনো জায়গা নেই, মরগুলো সব ভর্তি হয়ে গেছে। সত্যি বলতে কি এই মুহূর্তে জাপানে আহতদের কেয়ার করার মতো সেখানে কোনো পর্যাপ্ত মানুষ জীবিত ছিল না। জাপানের এই ভয়াবহ সুনামি কেবল জাপানের উপকূলে আঘাত হানেনি, সমগ্র প্রশান্ত মহাসাগরে এর ঢেউ পৌঁছায়। 1 ঘন্টার মধ্যে ক্যালিফোর্নিয়ায় 12 ফিট হাইটের ঢেউ পৌঁছায়। আলাস্কা, হাওয়াই সমস্ত জায়গায় এর প্রভাব পড়ে, বন্দরকে ধ্বংস করে দেয়। প্রায় 25 থেকে 30 মিলিয়ন ক্ষতি হয়ে যায়। 18 ঘন্টা পর সুনামি এমনকি আন্টার্কটিকাতেও পৌঁছে যায়। 4 ফিট হাইটের উঁচু ঢেউ বরফের কিছু অংশকে ভেঙে দেয়। যখন জাপানের এক্সপার্টরা এই দুর্যোগের আকারকে বোঝার চেষ্টা করছিল তারা আবারও এক মারাত্মক দুর্ঘটনার শিকার হতে চলেছে। জাপানের ফুকুশিমায় রয়েছে ফুকুশিমা ডাইচি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। এই পাওয়ার প্লান্টের কাছে 19 ফিট হাইটের সি ওয়াল লাগানো রয়েছে যাতে সুনামির আক্রমণ থেকে বাঁচতে পারবে, কিন্তু সেদিনের সুনামির হাইট ছিল অনেক হাই আর এটা সোজা গিয়ে পাওয়ার প্লান্টে হিট করে। জেনারেটর ধ্বংস হয়ে যায় আর সব পাওয়ারকে বিচ্ছিন্ন করে দেয়। কুলিং সিস্টেমও বন্ধ হয়ে যায়। এর ফলে পরমাণু চুল্লিগুলো দ্রুত উত্তপ্ত হতে শুরু করে। তেজস্ক্রিয় ঝুঁকি এড়াতে জাপান সরকার বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে প্রথমে 3 কিলোমিটার, পরে 10 এবং সবশেষে 20 কিলোমিটার ব্যাসার্ধের একটি এক্সক্লুশন জোন বা নিষিদ্ধ এলাকা ঘোষণা করে। প্রায় 2 লাখ মানুষ তাদের সবকিছু ছেড়ে ওই এলাকা থেকে অন্যত্রে সরে যেতে বাধ্য হয়। এদের অনেকেই আর কখনো নিজের বাড়িতে ফিরে আসতে পারেননি। টেনশন আর তাড়াহুড়োতে অনেকে অসুস্থ হয়ে পড়ে। এদিকে রাতের মধ্যে চুল্লির তাপমাত্রা ডেঞ্জারাস লেভেলে পৌঁছে যায়। চুল্লির ভিতরের অনেক অংশ গলতে শুরু করে। 12 মার্চ 2011 3:38 এক প্রচন্ড হাইড্রোজেন বিস্ফোরণে প্রথম পরমাণু চুল্লির ছাদ ভেঙে যায়, কিন্তু এরপর পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। 14 মার্চ সকাল 11:01 তৃতীয় চুল্লিটি এক্সপ্লোড হয় আর এটা প্রথমটার থেকেও আরো বেশি শক্তিশালী ছিল, আর সেই সাথে আরো একটি চুল্লি গলতে শুরু করে আর রেডিয়েশন ছড়াতে শুরু হয়। 15 মার্চ দ্বিতীয় চুল্লিটা বিপুল পরিমাণে তেজস্ক্রিয় গ্যাস রিলিজ করতে শুরু করে আর 4 নম্বর চুল্লিতে আগুন ধরে যায়। ফুকুশিমা এখন পারমাণবিক বিপর্যয়ের সবথেকে ভয়ঙ্কর রূপ দেখতে চলেছে। এটা এতটাই ভয়ানক যে চেরনোবিল বিপর্যয়ের থেকেও আরো বেশি ভয়ানক। কিন্তু এরপর কিছু ব্যক্তি সামনে আসে। এদের সংখ্যা ছিল 50 জন। এরা ছিল সাধারণ কর্মচারী আর এরা মৃত্যুকে বাজি রেখে সিদ্ধান্ত নেয় চুল্লিগুলোকে ঠান্ডা করবে আর মেলডাউন হওয়াকে স্টপ করবে। এই দলটা টানা 1 মাস ধরে জীবনের ঝুঁকি নিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যায়। চুল্লিগুলোকে ঠান্ডা করতে লক্ষ লক্ষ গ্যালন সমুদ্রে জল ঢালা হয়। ফাইনালি 20 মার্চ 50 জন হিরোর প্রাণপণ চেষ্টায় এই পাওয়ার প্লান্টটাকে আংশিকভাবে পুনরুদ্ধার করা গেছে। যদি ফুকুশিমা পাওয়ার প্লান্টকে নিয়ন্ত্রণে না আনা যেত তাহলে আজ জাপান সেই সাথে সাথে তার প্রতিবেশী দেশগুলোর চিত্র অন্যরকম লাগতো। বন্ধুরা, 2011 সালে তোহোকু ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ ছিল যা কেবল জাপানকেই নয় সমগ্র বিশ্বকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। এই দুর্ঘটনায় প্রায় 20,000 মানুষ
মারা গিয়েছিল, 2,500 মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল, আর 1,20,000 বিল্ডিং ধ্বংস হয়ে গিয়েছিল। টোটাল ড্যামেজ ছিল প্রায় $235 বিলিয়ন। যদিও জাপান নিজেকে রিবিল্ড করে নেয়, আবারও আগের মতো তারা মাথা তুলে দাঁড়াতে পারে, কিন্তু মার্চ 2011 দিনটা তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা দেখেছিল প্রকৃতির এমন এক নির্দয় শক্তি যার কোনো দয়া নেই, কোনো ক্ষমা নেই।